দর্শক, ঠিক শ্রম ভবনের চারদিকে কিন্তু ঘিরে রেখেছে পুলিশ এবং এই শ্রম ভবনের সামনে সকাল থেকে জড়ো হতে শুরু করেছে এবং এখানে কিন্তু তারা না 32 দিনের মতো অবস্থান করছে আউটসোর্সিং এর সাথে সম্পৃক্ত যে সকল কর্মীরা রয়েছেন সেই সকল কর্মীরা, এবং তাদের আজকের যে কর্মসূচি রয়েছে ঠিকাদার প্রথা বাতিলের দাবিতে, সেই প্রেক্ষিতে তাদের আজকের যে কর্মসূচি পূর্ব নির্ধারিত সেটি বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান নিয়ে তাদের আজকে যে কর্মসূচি সেটি সচিবালয়ের অভিমুখে তাদের যে পদযাত্রা সেটিকে কেন্দ্র করেই কিন্তু পুলিশের এই অবস্থান। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু এই পুলিশের অবস্থান থেকে শুরু করে এই জায়গাটি দেখাতে চাই, তবে দেখবেন এখানে পুলিশের ডিসি, এডিসি থেকে শুরু করে সকলেই কিন্তু এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং যাতে করে তারা এখানে যারা রয়েছেন তারা যাতে সচিবালয়ের অভিমুখে পদযাত্রা না করতে পারে, যেহেতু আজকে এই সপ্তাহের শেষ কর্মদিবস, পুজোর ছুটি শুরু হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে পুলিশের সাথে কিন্তু এর আগে এখানে যারা এই আউটসোর্সিং এর সাথে সম্পৃক্ত রয়েছেন তারা কিন্তু কথা বলেছে, তবে পুলিশ যেমনটা তাদেরকে বলেছিল যে তাদের এখান থেকে একটি প্রতিনিধি দলকে প্রেরণ করাবে, তবে এই আন্দোলনকারীরা তারা বলছে তিনটি মন্ত্রণালয় যদি একত্রিত হয়ে বসে তখনই কিন্তু তারা কথা বলবে, এছাড়া কিন্তু তারা কথা বলবে না। দর্শক, আমরা একটু আপনাকে দেখাতে চাই ঠিক শ্রম ভবনের সামনে এখনো কিন্তু এই জায়গাটিতে যারা বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মীরা তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করে স্লোগানে মুখরিত করে রেখেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক শ্রম ভবনের সামনে নারী পুরুষ সকলে কিন্তু একত্রিত হয়ে এভাবেই স্লোগান দিয়ে মুখরিত করে রেখেছে এবং তারা যেমনটা বলছে যে ঠিকাদারের কারণে তারা যে তাদের বেতন সেটি তারা ঠিক মতো পাচ্ছে না এবং বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ তারা এনে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন। কালের কণ্ঠের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। দর্শক, আমরা একটু ঘুরে আপনাদেরকে দেখাতে চাই ঠিক শ্রম ভবনের সামনে এভাবে নারী পুরুষ সকলেই আজকে তারা যেমনটা বলছে 32 দিন ধরে তাদের অবস্থান এবং তাদের এখানে একটি ব্যানার রয়েছে, আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। তারা বলছে ঠিকাদার ব্যতীত সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ, আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে এই অবস্থান সেটি 32 দিনে পা দিল এবং এখানে যেটি তারা রয়েছেন তারা বলছে যে তাদের যতক্ষণ পর্যন্ত এই ঠিকাদার প্রথা বাতিল না হবে তাদের কর্মসূচি তারা চালিয়ে যাবে। এবং আমরা যদি আপনাকে দেখাই যে এই শ্রম ভবনের সামনেই যে নিচতলা রয়েছে সেখানে এভাবেই তাদের যারা রয়েছেন আউটসোর্সিং এর কর্মীরা তারা এভাবেই এই জায়গাটিতে আজকে প্রায় 32 দিন ধরে অবস্থান করছে এবং সেই প্রেক্ষিতে আজকে 32 দিনের মাথায় এসে তাদের আজকের কর্মসূচি দিয়েছে সচিবালয়ের অভিমুখে পদযাত্রা। আর সেই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ এই শ্রম ভবনের চারদিকে কিন্তু তারা ঘিরে রেখেছে, যেহেতু আজকে এই সপ্তাহের শেষ কর্মদিবস এবং এই দিবসে যাতে যারা এই কর্মদিবসে অনেকেই পুজোর ছুটিতে ঢাকার বাইরে যাবে বা অফিস শেষ করে বাসায় যাবে, যাতে কোনো তাদের যাতায়াতে বিঘ্নতা না ঘটে সেই কারণেই কিন্তু তাদের এই অবস্থান। এবং আপনারা দেখতে পাচ্ছেন সকল নারীরা কিন্তু এখানে রয়েছেন এবং আমরা যদি আপনাদেরকে আরো একটু ভালো করে দেখাতে চাই যে শ্রম ভবনের গেটে এভাবেই পুলিশেরও কিন্তু অবস্থান রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু বারবার এই আউটসোর্সিং এর সাথে সম্পৃক্ত যারা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে, কয়েকবারই মিটিং হয়েছে যাতে করে এই জায়গাটিতে থেকে তারা যাতে সচিবালয়ের অভিমুখে পদযাত্রা না করে সেই বিষয়গুলোকে সামনে রেখে তারা কিন্তু একাধিকবার কথা বলার চেষ্টা করেছে। তবে আউটসোর্সিং এর কর্মীরা বলছে তারা বিগত সময়েও কিন্তু এরকম অনেক কথা বলেছে, অনেক জায়গায় তারা স্মারকলিপি প্রদান করেছে, সবকিছু বিষয় কিন্তু তারাও তুলে ধরেছে এবং পরবর্তীতে তারা 3টা 15 মিনিট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আউটসোর্সিং কর্মীরা। তারা বলছে যতক্ষণ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো সুরা না আসবে তারা তাদের যে পূর্ব যে কর্মসূচি রয়েছে সেই দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে সেদিকটা আপনারা দেখাতে চাই।
হঠাৎ করে এখানে কয়েকজনের মধ্যে বেশ ক্ষুব্ধতা সৃষ্টি হয়েছিল, সেটি দেখানোর আমরা চেষ্টা করছিলাম। তবে আউটসোর্সিং এর কর্মীদের যাদের আজকে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে কেন্দ্র করে এই শ্রম ভবনের সামনেই এই জায়গাটিতে পুলিশের ব্যাপক অবস্থান, এবং সেই সাথে আমরা দেখছি যে আরো এক প্লাটুন পুলিশ কিন্তু ইতিমধ্যে এই শ্রম ভবনের সামনে আসছে এবং একটি গাড়ি যোগে, এবং সেই পুলিশ সদস্যরা কিন্তু পায়ে হেঁটে হেঁটে শ্রম ভবনের সামনের দিকে যাচ্ছে। এবং আমরা যেমনটা দেখছি যে এই জায়গাটিতে পুলিশের যে জল কামান সেটিও কিন্তু রয়েছে, এবং এই গাড়িটিতে করেই কিন্তু পুলিশের এক প্লাটুন পুলিশ আরো তারা এখানে এসেছে, এবং পিছনে কিন্তু আরো দুটি গাড়ি রয়েছে, একটি বাস রয়েছে পুলিশের, এবং সেই সাথে একটি পিজন ভ্যান কিন্তু রয়েছে। দর্শক আপনারা দেখছেন, আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি বিজয়নগর পানির ট্যাঙ্কি শ্রম ভবনের সামনে থেকে, এবং সেখানে কিন্তু আপনারা দেখছেন একটি জল কামানও কিন্তু তারা এখানে এনে রেখেছে, এবং সেই সাথে আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে একটি পিজন ভ্যান রয়েছে এবং সাজোয়া যান সেটিও কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি কালের কঞ্চের লাইভে। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি বাস রয়েছে, এই বাস ভরেই কিন্তু আসলে পুলিশের সদস্যরা তারা ঠিক শ্রম ভবনের সামনে এসেছে, এবং সাজোয়া যানের মধ্যে পুলিশ এবং এখানে একটি পুলিশের পিজন ভ্যান, যাতে করে যে গাড়িতে করে আসামি বা যাদেরকে আটক করা হয় তাদেরকে নিয়ে যাওয়া হয় তেমন একটি গাড়িও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনারা দেখছেন যে জল কামান যেটি দিয়ে আসলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়, এবং এখানে একটি গাড়ি দেখছি যে গাড়ি থেকে পুলিশ সদস্যরা নামছে। এর আগেও কিন্তু সকাল থেকেই এই জায়গাটিতে পুলিশ সদস্যদের ব্যাপক অবস্থান কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং আপনারা দেখছেন এই মুহূর্তে শ্রম ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত করেছি, সঙ্গে আছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। এবং আপনারা দেখছেন যে আউটসোর্সিং এর সাথে যারা আন্দোলন করছে সেই সকল বিক্ষোভকারীরা তারা কিন্তু এখানে রয়েছে। তবে আমরা যেমনটা দেখেছি, এখানে রমনা জোনের যিনি ডিসি মাসুদ আলম তিনিও কিন্তু এই জায়গাটিতে এসেছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, রমনা জোনের ডিসি যিনি মাসুদ আলম তিনিও কিন্তু এসেছে। কি বলছে দর্শক আমরা একটু সেই কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার কেন চাকরি গেল, কোথায় কোথায় চাকরি ছাড়, ব্যক্তিগতার বক্তার উপদেশে কথা দিল, আমার কেন চাকরি গেল, আচ্ছা না মাইক দিয়ে বলেছিল তোমার ইয়ে করলে থাকুন। তোমার আমি সকাল থেকে আমি কিন্তু চেষ্টা করতেছি এখানে যোগাযোগ করার জন্য। হ্যাঁ, আমার ইকবালের সাথে কথা হচ্ছে, আমি কিন্তু ওই যে সচিবালয়ে কথা বললাম শুধুমাত্র তোমাদের জন্য, যে সচিবালয়ে তোমরা ওই ইকবাল বলতেছিল যে মাননীয় অর্থ সচিবের সাথে তারা নাকি দেখা করবে, এর আগে দেখা করতে পারে না। তো অর্থ সচিবের সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে ফেললাম যে স্যার বলুন, স্যার আপনি একটু ওদের সাথে একটু কথা বলেন, ওদের কি কি বিষয় আছে এগুলো, এই বিষয়গুলো নিয়ে আপনি একটু ইয়ে করেন। এটা আমি আমাদের কমিশনার স্যারের দিয়েও কথা বলাইছি। তাহলে তোমরা ওখানে না যাই এখানে গরম করতেছো। আমি বলছি যে তোমাদের তো আলোচনার টেবিলে তোমার যাইতে হবে নাকি, আলোচনার টেবিলে যাইতে গেলে অর্থ সচিব স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলাম, ওখানে না যা তোমরা ইয়ে করতেছো কেন, গরম করতেছো কেন? তুমি তো বললে যে অর্থ সচিব স্যারের সাথে কথা বলা যায়। আমরা তো বলছি স্যার, কিন্তু এখন হচ্ছে তিনটা মন্ত্রণালয় যদি আমাদেরকে নিয়ে বসে স্যার, তাহলে এটা সমস্যার সমাধান হয়ে যায়। আমি একটু বলি, এখানে কথা বলতে একটু দূরে দাও। তিনটা মন্ত্রণালয়ের কথা বলবো না, 10টা মন্ত্রণালয়ের কথা বলে, এটা আমার বিষয় না। তুমি সারা সচিবালয়ের কথা বলো। আচ্ছা, আমি এখানে যারা এই যে আউটসোর্সিং এ যারা আছেন সবার উদ্দেশ্যেই বলি,
আপনারা এর আগে যতবার বলছেন যে স্যার আমরা একটু সচিবালয়ে যাব, সচিবালয় সংশ্লিষ্ট দপ্তরের সাথে বা বিভাগের সাথে আমরা একটু কথা বলবো, কথা বলে আমাদের যে বিষয়গুলো আছে, এই সমস্যাগুলো আছে এটা সমাধান করতে চাই। তো আমরা তো চাই সবসময় হচ্ছে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা। এখন আমার সাথে তোমার তো কোনো পুলিশের সাথে কোনো ঝামেলা আছে বা শত্রুতা আছে, তাহলে আমি এখন তাহলে আমরা কেন তোমাদের সাথে আমরা ঝামেলা করতে যাব? ওই জন্য এরা ইতিপূর্বে যতবারই বলেছে ততবারই কিন্তু আমরা সচিবালয় পাঠাইছি না, কথা বলে আসছো। এখন এসে আমরা আজকে বলতেছো যে এরকম আমরা মাস্টার সচিবালয়, মাস্টার সচিবালয় কেন? যে অর্থ সচিবের সাথে নাকি তোমাদের দেখা হয় নাই বা কথা হয় নাই। আচ্ছা, কথা যেহেতু হয় নাই, আমি কিন্তু ওইটা সকাল থেকে বেশ কয়েকবার ট্রাই করে আমি কিন্তু অর্থ সচিব স্যারের সাথেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়েছিলাম। প্রথমেই বলছিল 2টার মধ্যে যাইতে, এরপরে তোমরা গেল না। পরে এখন আছে 4টায় বলছে যে 4টার সময় আসুক, আমি ওদের সময় দেবো। এর মধ্যে মনে স্যার হচ্ছে একটা মিটিং এ আছে, তোমরা 4টার সময় চলে যাও, গিয়ে ওইখানে কথা বলো। তুমি অর্থ সচিবের সাথে কথা বলো, কথা বলে যদি মনে হয় যে আরো 2-1টা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে হবে, সেখানেও কথা বলতো, সমস্যা নেই। তাহলে তোমরা ওটা না করে এখানে গরম করতেছো কেন? এখানে যখন রাস্তায় নামবা তখন কি আমি রাস্তায় নামতে দিব বা দেওয়া উচিত? আমি তো তোমার জন্য সবই করতেছি, তো তাহলে রাস্তায় নামবা কেন আমার বলো? অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে সেটা ভিন্ন জিনিস, যে আমার স্যার উদ্দেশ্য আছে অন্য, আমার এগুলোর কিছু দরকার নাই। তাহলে তোমাদের যে 2জন বা 3জন বা 4জন যাইতে চাও, আমাদের গাড়ি আছে, আমি পাঠিয়ে দিতেছি, গিয়ে কথা বলে আসো। কথা বলে যদি ওইখানে সমাধান না হয়, সমাধান সবই যে হবে তা না। এখানে তো আসলে পলিসি মেকিং এর বিষয়, তোমাদের এগুলো অনেক বিষয় আছে যেটা হচ্ছে হাই লেভেলের বিষয়। এটা সচিব মহোদয় যদি না পারে, সে বলবে যে আমাদের উপদেষ্টা সহ বা অনেক প্রধান উপদেষ্টার বাইরে আছে, উনি আসুক, ওনাদের সাথে কথা বলে এই বিষয়গুলো আমরা ঠিক করবো। এখন এগুলো তো যখন করা হয়েছে আউটসোর্সিং এর বিষয়টা, তখন তো একটা উদ্দেশ্য নিয়েই করা হয়েছে, দেশের স্বার্থেই করা হয়েছে। এখন যদি তোমরা আবার এটার মধ্যে কিছু যদি লোপোজ থাকে বা এর ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা তোমরা উঠাও। এটা সমাধান করতে গেলে কি করতে হবে, তারা আগে বসুক, তাদের মাথায় তো দিয়ে আসতে হবে। তো আগে কথা বলতে পারো না, এখন কথা বলো। যাও, তোমরা হচ্ছে 2জন বা 3জন যা আছে চলে যাও, ঝামেলা করে না, পরে দেখলাম আমাদের সাথে তোমাদের বেলা যাবে। আমরা আরে সবাই তো আর একসাথে যাবে না, এখানে যাবে ওই কিন্তু প্রতিনিধি হিসেবে যাবে। যারা আছে তারা এখানে থাকবে না, আন্দোলন চালাবে না, কি করবে তাদের বিষয়। আপনারা কি মার্চ টু কর্মসূচি প্রত্যাখ্যান করলেন কিনা? সেটা বলেন না, আমরা তো এটা প্রত্যাখ্যান করি নাই, কিন্তু স্যার তো আলোচনার জন্য বলছে যে তোমরা যাও, যে আলোচনার মাধ্যমে আমরা সকালবেলায়, স্যার সকাল 10টা থেকে ট্রাই করছে, এবং আমরা স্যারকে বলছি যে স্যার আমরা তো যখন ভিতরে যাই কিন্তু তারা আমাদের সময় দেয় না। আসলে আমাদের আন্দোলন দেখলে আপনাকে ফোন করে এবং আপনি যতক্ষণ চেষ্টা করেন, কিন্তু আমরা যখন ভিতরে যাই কিন্তু তখন তারা ভিতরে চিত্রটা দিল অন্যরকম। ব্যবস্থা করে দিচ্ছে। আসলে একটু ভাই, মিডিয়া ভাইরা আপনাদেরকে বলবেন, আমরা যখন আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে থাকি তখনই স্যার বিব্রত হওয়ার কারণে আমাদের কাছে আসে বলে যে তোমাদের দাবি কি দাবিগুলো শোনেন, সরকারের কাছে থ্রো করে। আমরা যখন 30 তারিখে ছিলাম শাহবাগে, স্যার আমাদেরকে বললো তোমরা রাস্তা ছেড়ে দাও, আমরা রাস্তা ছেড়ে দিয়ে শ্রম ভবনে আসলাম। স্যার বললো তোমরা যেখানে যেতে চাও আমরা ব্যবস্থা করে দিব। উনি আমাদেরকে মন্ত্রণালয়ে পাঠালেন, আমরা বলেছি অর্থ শ্রম জনবলের একসাথে আমাদেরকে বসতে হবে। এই আমাদের 32 দিন চলছে, এখন পর্যন্ত এই 3টা মন্ত্রণালয় আমাদেরকে একত্রিত হয়ে বসে নাই। আমরা আজকে যে মার্চ টু সচিবালয় ঘোষণা করছি, এই জন্য আমরা ঘোষণা করতে বাধ্য হচ্ছি, যেহেতু ওনারা আমাদের কথাগুলো শুনছে না। আমাদের দাবিগুলো যৌক্তিক, এগুলো আমরা বলছি আপনাদের দাবিগুলো যৌক্তিক। তাহলে যৌক্তিক দাবিগুলো মানার জন্য অর্থ শ্রম জনবল শ্রম 1টা ঘন্টা আমাদের 6 থেকে 7 টাকা জন্য ব্যয় করবে, তারা কিন্তু এগুলো ব্যয় করছে না। আমরা সেই জন্য আজকে মার্চ টু সচিবালয় ঘোষণা করেছি। তখন আবার স্যার এসেছেন বা প্রশাসন এসেছেন যে আবারও আমাদের জন্য আমরা যেন না করতে পারি, আবার রাস্তায় না নামি, এগুলোকে কমানোর জন্য আমার স্যারেরা এসেছেন। তো আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে ওখানে থ্রো করছেন। কিন্তু আপনারা থ্রো করার পরেও সরকারের পক্ষ থেকে কিন্তু আমাদের বিষয়ে আমলে নেওয়া হচ্ছে না। আগেও গেছি, এখনো গেছি। তো স্যার বলছেন 4টা, আমি বলি স্যার 4টা বলছেন, আমরা 4টায় যাবো না, আমরা 3:30টায় যাবো। 3:30টায় যাবো, 3:30টায় ওখানে আমরা এন্ট্রি নিবো। এন্ট্রি নিয়ে 4টার মধ্যে আমরা ওখান থেকে বেরোবো। বেরিয়ে 4:15টার মধ্যে এখানে আসবো। কি ফলাফল ওখান থেকে আসে, যদি এই 4টার মধ্যে আমাদের পজিটিভ ফলাফল না আসে, আমরা 3টা মতো বসতে যাচ্ছি। এরা যদি না আসে তাহলে আমাদের যে মার্চ টু সচিবালয় সেটা আমরা কন্টিনিউ রাখবো। আমরা এখনই যাচ্ছি,
আমি এখনই যাচ্ছি, আমরা 3:30টায় সেখানে ঢুকবো এবং ঠিক 4টায় আমরা বেরোবো। বেরে এখানে এসে আমরা আপনাদের জন্য পরবর্তী ইনস্ট্রাকশন দেবো। ধন্যবাদ। 3:30টায় তোমার তো ঢুকতে দিবে না, মানে 3:30 তোমার তো অ্যাপয়েন্টমেন্ট আছে 4টায়। স্যার এতটুকু করেন স্যার, এতটুকু করবেন না স্যার, এতটুকু করেন স্যার। আরে এই দাঁড়াও, দাঁড়ান ভাই, জোর দিয়ে একটা সবকিছু হয় না, গায়ের জোর দিয়ে সবকিছু হয়। আমি বলছি যে এখানে তোমার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে 4টায়, মানে অ্যাপয়েন্টমেন্ট 4টায় দিচ্ছে কি কারণে? ওইখানে মিটিং আছে, তো মিটিং একটা ছাড়া তো তোমার সাথে কথা বলবো না, তো মিটিং করে তোমার সাথে কথা বলবে। তুমি 4:30টায়, তো 4টার পরে তুমি কেমনি বেরোবা? তোমার 4টায় তো মিটিং শুরু হবে না, শুরু হবে তোমার। আমরা তো স্যার বুঝতে চাই যে আমাদের আন্দোলনটাকে নষ্ট করে টাইমের ব্যাপারে করতে হবে। আন্দোলনটা নষ্ট করে আমি তখন বলছিলাম, প্রথমে বলছিলাম 1টার দিকে, যখন ইয়ে বললাম যে দ্রুত চলে যাও, এটা কি আন্দোলন নষ্ট করার জন্য? আমরা তো বলছি স্যার যে আপনারা 3টা মন্ত্রণালয় ট্রাই করেন, একত্রিত বসে 3টা মন্ত্রণালয় আমি এটা জানিও না, এটা কেবল শুনতেছি। আমি যখন শুনছি যে অর্থ সচিব, তুমি বললাম না যে অর্থ সচিব স্যারের সাথে আমাদের দেখা হয়নি, ওই সাথে আমাদের দেখা করা জরুরি, তখনই আমি ওইটা ট্রাই করার জন্য আমি শেষ পর্যন্ত কমিশনার স্যারকে ফোন দিচ্ছি। স্যারকে দেওয়া ফোন দেওয়াইছি, ফোন দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, তখন প্রথম বললো 1:30 তখন বাজে অলরেডি, যে দ্রুত যাইতে বলো, 2টার মধ্যে তোমার মিটিং আছে, 2টার আগে যদি যাইতে পারো তাহলে হবে। আমি তো গাড়িও রেডি করলাম যে আমাদের গাড়িতে চলে যাক। আচ্ছা যাই হোক, এখন যেটা তো হয়ে গেছে, এখন যেটা হচ্ছে 4টার সময় বলছে তোমরা চলে যাও, গিয়ে স্যারের সাথে কথা বলে তোমাদের কোন বিষয় আছে এটা লিখিত যদি থাকে তাহলে লিখিতটা দিয়ে আসো, লিখিত দিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা সবাই গেলে তো আরো ভালো, তাই না? সবাই গেলে আরো ভালো। এখানে যেখানে একটা শেষা খাবানি, তারপরে মামলা হবে, এরপরে যাবা, সবাই যাবা, সবাই যাবা, সবাই যাইতে ওখানে যাওয়া যাবে ভাই, সবাই তো যাওয়া যাবে না ভাই, এটা কথা বলে আমি আমাকে কথা বলতে দেন। স্যার বলছে 4টার সময় সচিব স্যারের মিটিং আছে। এখন যেহেতু সচিব স্যার গুরুত্বপূর্ণ কাজ করেন, আমরা গুরুত্বপূর্ণ, আমরা দেশের নাগরিক না, আমরা আমাদের দেশের নাগরিক হলে সচিব মহোদয়দের এমন ব্যস্ততা যে 32 দিনে তার 1 ঘন্টার সময় আমাদের জন্য ব্যয় করতে পারবো। তারপরেও আমরা যত শান্তিপ্রিয় আছি, শান্তিপ্রিয় থাকতে চাই, শান্তিপূর্ণ থাকতে চাই, কারণ আমাদের উপরে অলরেডি স্যার এসে ব্লেম দিচ্ছে, আমরা অন্য কিছু করতে চাই না। স্যার আমরা এই 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই রাস্তায় 40 থেকে 50 বার নেমেছি স্যার, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করি না। এরপরেও স্যার আমাদের উপরে এই বিধানটা কেন দিচ্ছেন স্যার, দুঃখ জানো? ঠিক আছে স্যার, ব্লেম দিচ্ছেন স্যার, দুঃখ দিচ্ছেন। শোনো, আমি কিন্তু ব্লেম দিচ্ছি না, বলছি অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে তাহলে কেন দিবেন স্যার, এটা কেন দিবেন স্যার? আমরা তো নাই স্যার। আচ্ছা ঠিক আছে, অন্য কোনো উদ্দেশ্য যদি না থাকে তাহলে তো ভালো, তাহলে তো যাবা, কথা বলে আসো ভাই। এখানে শোনো, এখানে তোমার এখানে কতজন আছে? ধরো 500 জন আছে, ধরো 500 জনের মধ্যে সবার ব্যাপারে কি তোমার সবকিছু জানা আছে? এর মধ্যে এমনও তো থাকতে পারে, দুষ্কৃতিকের অনেকে থাকতে পারে না, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে ভাই। আমার এইখানে এই যে হাজার হাজার লোকজন আছে আশেপাশে, তার মধ্যে কি আছে আমরা সব জানি, আমরা সব জানি। আমি ওটাই বলতেছি, আমরা তো শান্তিপূর্ণ আছি স্যার, এমন না যে আমরা কি অবসর করতে বলছি যে তুমি এখানেই থাকো। আমি নিশ্চয়তা দেওয়ার কেউ না, এখানে নিশ্চয়তা দিবে বললাম তো। এখানে যেখানে পলিসি মেকিং হয়, যেখানে ডিসিশন মেকিং হয়, ওখানে গিয়ে বলো, তোমাদের লিখিত দাও, তোমার মৌখিক ভাবে বলো, নিজে গিয়ে বলে আসো, ঠিক আছে? যাও। আচ্ছা শুনেন, আমরা শান্তিপূর্ণ আছি, শান্তিপূর্ণ থাকতে চাই। আমাদের কিন্তু আজকে উঠে দিলে পরে বসতে পারবো না, বিষয়টা এমন না, ঠিক আছে? বিষয়টা এমন না। আমরা 4টায়, জাস্ট 4টায় দেখবো, আমরা 4:30টার মধ্যে এখানে আসবো, আমাদের আর আধা ঘন্টা সময় থাকবে। যদি আলোচনা ফলপ্রসূ না হয়, আমরা এই আধা ঘন্টার মধ্যে আমাদের যে কর্মসূচি আছে লং মার্চ টু সচিবালয়, আমরা সেটা করবো। আমাদেরকে সময় দেন, আমরা 4টায় ঢুকবো, 4:30টার মধ্যে বের হয়ে যাবো, ঠিক আছে? ধন্যবাদ। সবাই এখানে থাকবেন, কেউ কোনো কয়েকটা থাকবেন না, শান্তিপূর্ণ থাকবেন, ঠিক আছে? এবং সেটা প্রতিষ্ঠান লোকজন আশেপাশে আসতে হবে। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন, ঠিক এই মুহূর্তে রমনা জোনের ডিসি তিনি তাদের সাথে কথা বলেছেন এবং যেমন সিদ্ধান্তে পৌঁছালেন সেটি যদি আমরা আপনাদেরকে আবার একটু বলতে চাই যে রমনা জোনের ডিসি যখন কথা বলেছে ঠিক
4টায় তাদের যে রমনার ডিসি তিনি যেমনটা বলেছেন পূর্ব নির্ধারিত আগে থেকেই যে সময় নির্ধারণ করে রেখেছে অর্থ মন্ত্রণালয়ের সচিবের সাথে, সেই সময়ে ঠিক বিকাল 4টায় কথা বলবে এখান থেকে যাওয়া প্রতিনিধি দল এবং এর পরবর্তীতে ঠিক 4:30টায় তারা আবার ফেরত আসবে। যদি তারা কোনো সুরাহা না পায় তখন তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে সচিবালয়ের অভিমুখে সেটি তারা বাস্তবায়ন করবে, এমন কথা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনারা দেখছেন ভাই রিলস করে নিয়ে যাবে, সবাই নিয়ে যাবে। মানে কি বিষয় একটু বলেন একটু। এটা প্রতিনিধি দল, এরা আমরা সচিবালয়ে পাঠাচ্ছি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব স্যারের কাছে যাক গিয়ে কথাবার্তা বলে দাবি দেওয়া থাকলে সেটা লিখিত আকারে মৌখিক আকারে বলে আসবে, তারপরে দেওয়া যাবে। দর্শক, তবে ব্যাপক পুলিশের উপস্থিতি কিন্তু আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি। নারী পুলিশও কিন্তু রয়েছে, যেহেতু এই আন্দোলনের মধ্যে নারীরাও কিন্তু রয়েছে এবং সবকিছু বিবেচনা করে এই জায়গাটির সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছেন। তবে আবারও যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ঠিক এই মুহূর্তে আমরা দেখছি এই সেই শ্রম ভবন যেটি পল্টনে, এবং এই শ্রম ভবনের সামনে এই অবস্থান নিয়েছে পুলিশের অসংখ্য সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে এবং তারা এতক্ষণ কিন্তু ঠিক এই আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন এবং কথা বলার পরবর্তীতে যেমনটা জানতে পেরেছি সেটি আপনাদেরকে একটু জানাতে চাই। বলেছে যে রমনা জোনের ডিসি তিনি পূর্ব নির্ধারিত ঠিক আজকে বিকাল 4টায় অর্থ মন্ত্রণালয় সচিবের সাথে যে সাক্ষাতের ব্যবস্থা করেছে ঠিক সেটি বিকাল 4টায়, সেই 4টার সময় এখান থেকে প্রতিনিধি দল যাবে। তবে সেই সাক্ষাতে যদি কোনো ধরনের সুরাহা না হয় তবে 4:30টার মধ্যে এখান থেকে এসে তাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি রয়েছে মাস সচিবালয়, সেই সচিবালয়ের কর্মসূচি সেটি তারা বাস্তবায়ন করবে, এমনটা কিন্তু জানিয়েছে এখানে আন্দোলনরত আউটসোর্সিং কর্মীরা। দর্শক, এই ছিল আসলে এখানকার সর্বশেষ তথ্য আমার কাছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঠিক একটি আন্দোলন যেটি বিক্ষোভ, সেটি একজন পুলিশ কর্মকর্তা কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে এবং যাতে করে যারা বিক্ষোভ করছে তারাও যাতে একটি সমাধান পায় সেই বিষয়টি নিয়েই যে আলোচনা হলো সেটি কিন্তু আপনারা দেখছিলেন। দর্শক, এখনো কিন্তু ঠিক শ্রম ভবনের সামনে বিক্ষোভ করে যাচ্ছে আউটসোর্সিং এর কর্মীরা এবং আমরা সেই চিত্রই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যে সকলেই কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছে, সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন। শ্রম ভবনের সামনে টানা 22 দিন ধরে 32 দিন ধরে তাদের এই অবস্থান এবং সেই অবস্থানের কারণেই তারা আজকে ঠিক এই 32 দিনের মাথায় এসে তারা এই সচিবালয়ের অভিমুখে আজকে যে কর্মসূচি ঘোষণা করেছে সেটি আসলে সময়ের সাথেই আসলে দেখা যাবে যে কি হয়, তাদের দাবি মেনে নেবে নাকি তারা আবারও ফিরে এসে তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে মাস্টার সচিবালয় কর্মসূচি ঘোষণা করবে, সেটি দেখার জন্য দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, কালের কণ্ঠের সঙ্গে থাকুন।